অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এবং যেই এক্সপেকটেশনগুলো তৈরি করেছিল সেগুলো পূরণ করতে পারে। ইকোনমিক ফ্রন্টে কোনো সানশাইন এরা দেখাতে পারেনি। তার উপর পলিটিশিয়ানরা এই গভর্নমেন্টকে ফুল সাপোর্ট দিল না। তারা বলল যে এই গভর্নমেন্ট দ্রুত নির্বাচন দিয়ে চলে যায়। আর্থিক খাতে আসলে কি ধরনের সংস্কার দরকার? প্রথমত হলো মালিকানাটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি পয়েন্টটা হলো শুরু করতে হবে লোন স্যাংশন process থেকে। Once you have a correct loan sanctioning process, then you can recover also correctly. অনেকেই কিন্তু অলরেডি বলছে যে আসলে জ্বালানির একটা সংকট হতে পারে। জ্বালানি সমস্যা তো একটা লং টার্ম সমস্যা। বাংলাদেশে এই পোভার্টি থেকে উত্তরণের বিষয়টা এত কঠিন কেন? আমাদের এখানে গভর্নেন্সের প্রবলেম আছে, টোটাল ইনকামের ডিস্ট্রিবিউশন পলিসির মধ্যে প্রবলেম আছে, ট্যাক্স ইভেশন আছে। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রফেসর এম এম আকাশ। আমরা সবাই তাকে চিনি। দীর্ঘ 4 দশক ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। বাংলাদেশে পলিটিক্যাল ইকোনমি এবং রুরাল ইকোনমি নিয়ে এম এম আকাশের খুব বিস্তর কাজের অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সেক্টর নিয়ে তার গবেষণা লেখালেখি সেগুলো আমরা দেখি, বিভিন্ন পত্রপত্রিকাতেও দেখি যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে স্যার লেখালেখি করেন। সো দর্শক, আমরা এরকম একজনকেই আজকে অতিথি হিসেবে পেয়েছি। স্যার বর্তমানে আছেন যেটা ঢাকা ইউনিভার্সিটির ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো দর্শক, আমরা আলোচনা করব প্রফেসর এম এম আকাশের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির বর্তমান হাল হকিকত এবং আসলে সামনে কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্যার, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আপনার ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন, এই জন্য টিভিএস ইজ রিয়েলি গ্রেটফুল টু ইউ স্যার। তো স্যার, যেটা বলছিলাম যে আমাদের তো 24 তো খুব একটা মানে একটা টালমাটাল বছর বাংলাদেশের জন্য, ইতিহাসের জন্য, যে শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের অধিক সময় পরে তার পতন, যেটা কখনো তারা ভাবতে পারেনি। সো গণজোয়ারে, গণ আন্দোলনের মাধ্যমে পতনটা হয়েছে। সো তারপরে স্যার তো অর্থনীতি স্বাভাবিকভাবে একটু বাধাগ্রস্ত হওয়াটা স্বাভাবিক। বাট অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস হয়ে গিয়েছে অলরেডি। তো এখন অর্থনীতিকে স্যার কিভাবে দেখছেন আপনি বর্তমান অবস্থাটা? না, আমি দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পাওয়ার পর, মানে 5ই আগস্টের পর গত বছর যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এবং যেই এক্সপেকটেশনগুলো তৈরি করেছিল সেগুলো পূরণ করতে পারেন। এইটা হলো আমার প্রথম অবজারভেশন। এক্সপেকটেশন স্যার কি? যেমন প্রথমত মানুষ মনে করেছিল যে দ্রব্যমূল্য তখন ডাবল ডিজিটের ঘরে ছিল, ইনফ্লেশন রেটটা 10%-এর বেশি ছিল এবং মানুষের একটা চিন্তা ছিল যে এখানে মধ্যস্বত্বভোগী, তারপর সিন্ডিকেট ইত্যাদিরা এটা কারসাজি করছে। তো যেহেতু তাদের বিরুদ্ধেই এই আন্দোলন সংগ্রাম এবং দুর্নীতিপরায়ণ লোকদের বিরুদ্ধে সংগ্রাম, সুতরাং চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম, সুতরাং এই দামটা কমবে এবং এরকম একটা আশ্বাসও নানাভাবে দিচ্ছিল, আন্দোলনকারীরাও দিচ্ছিল, মানুষের আশাও তাই ছিল। কিন্তু এটা তো হলো না। আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য উঠানামা করছে এবং আরেকটু বেড়েও গেল। কারণ বড় একটা কারণ হলো যে যেহেতু এই ইনফ্লেশনটার প্রকৃতি ছিল কস্ট পুশ, ডিমান্ড পুল না। কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায় তাহলে দাম, ব্যাংক রেট কমিয়ে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে, মনিটারি পলিসি কন্ট্রোল করে সেই ইনফ্লেশন কিন্তু আমরা ইকোনমিস্টরা বলি যে কখনোই কন্ট্রোল করা যাবে না। ওটাকে কস্ট এবং প্রোডাক্টিভিটি বাড়িয়ে এবং কস্ট কমিয়ে করতে হবে। কিন্তু প্রবলেম হয়ে গেছিল যে আমাদের ওপেন ইকোনমিতে অনেক কিছু আমদানির উপর নির্ভর করে এবং আমদানির কস্টটা আবার নির্ভর করে ফরেন এক্সচেঞ্জ রেটের উপর। যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের ডলারকে আর্টিফিশিয়ালি লো রেটে রাখা হয়েছিল, এই গভর্নমেন্ট এসে IMF এর সঙ্গে পরামর্শ করে তাদের কন্ডিশন অনুযায়ী সেটাকে ওপেন করে দেয় এবং ইন্টারেস্ট রেট সরকারের সময় স্যার শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরের থেকে। কিন্তু এই সময় এটাকে আর কন্ট্রোল করতে না পারার কারণে এটা 120-তে চলে যায় এবং এখনো বোধহয় 121-22-এর মধ্যে আছে। তো আপনি যদি $1 সমান 122 টাকা ধরে
জিনিসপত্র আমদানি করেন, তাহলে ওই জিনিসগুলোর দাম তো এমনিই 37% বেড়ে যাবে। তো ওগুলো যদি কোথাও কস্ট মানে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে বা কোনো কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় তাহলেও বেড়ে যাবে। আর তদুপরি যেহেতু সাবসিডি কমাতে হবে, যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট সাবসিডিও কমাতে হবে, ব্যাংক রেটগুলো তখন বেড়ে গেল, ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তারপর আপনার সাবসিডিও কমে গেল, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি যেই মার্কেট প্রাইস সেটাও একটু বেড়ে গেল। তার ফলে ওভারঅল প্রোডাকশনের কস্ট বেড়ে গেল। সেই কস্টের পুশে ইনফ্লেশনটা হচ্ছে। এখন সেই জায়গায় কোনো চেঞ্জ না করে খালি বড় বড় কথা বলে তো এটা করা যাবে না। আরেকটা যেটা করতে হতো, যেটা মানুষে এক্সপেক্ট করেছিল, যেটা অবশ্য আগের গভর্নমেন্ট কিছুটা শুরু করেছিল, সেটা হলো যে একদম লোয়েস্ট যারা ইনকাম গ্রুপ তাদেরকে কিছু সামাজিক সুরক্ষার ব্যবস্থা দেওয়া। দুইভাবে দেওয়া যেতে পারে। একটা হলো ওপেন মার্কেট সেল করে, একটা হলো রেশন করে, একটা হলো যখন দাম বেড়ে যাবে তখন গভর্নমেন্ট টিসিবি থেকে ওই পণ্যটা ছাড়বে, যখন দাম কমে যাবে তখন আবার কিনে নিবে, ওপেন মার্কেট অপারেশন যেটাকে আমরা বলি। কিন্তু এই জিনিসগুলো সিনক্রোনাইজড অ্যান্ড কোঅর্ডিনেটেড ওয়েতে এই গভর্নমেন্ট করতে পারেনি, কারণ প্রশাসনকেই তারা ঠিক মতো সেট আপ করতে পারেনি। সুতরাং একদিক থেকে যেসব সুরক্ষা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া গেল না। আবার একটা মুক্ত বাজার অর্থনীতির প্রতি এই গভর্নমেন্টের একটা কমিটমেন্ট আছে, আগের গভর্নমেন্টের তুলনায় বেশি আছে। সেই কারণে তারা তো এইসব করবেও না, বা এসব তারা করতে গেলে IMF এর সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো এই কারণে মানুষ যা প্রত্যাশা করেছিল যে হয় আমাকে দ্রব্যমূল্য কমিয়ে দিবে, না হয় আমাকে রেশন দিবে, হয় দ্রব্যমূল্য কমিয়ে দিবে, না হয় আমাকে ক্যাশ কার্ডে টাকা দিয়ে আমার ইনকামকে সাবসিডি দিবে। এখনো যেমন মানুষের এক্সপেকটেশন যে মহার্ঘ ভাতা দিবে ইয়েদেরকে, সরকারি কর্মচারীদেরকে, এই জায়গাগুলো তো হলো না। এই কারণে আমি বলছি যে মানুষ একটু ধাক্কা খেয়েছে এবং জনপ্রিয়তাও একটু আস্তে আস্তে কমা শুরু করেছে। তার উপর পলিটিশিয়ানরা এই গভর্নমেন্টকে ফুল সাপোর্ট দিল না। তারা বলল যে এই গভর্নমেন্ট দ্রুত নির্বাচন দিয়ে চলে যাক। এখন অন্তত মেজর পলিটিশিয়ানরা তাই বলছে। একমাত্র জামাত এবং ছাত্ররা শক্তি ছাড়া বাকি বিএনপি, লেফট, জাতীয় পার্টি, এদের সকলেরই মত হলো, ইভেন আমাদের বড় বড় ইকোনমিস্ট যারা আছে, রেহমান সোবহান, রওনক জাহান, তাদেরও মত হলো যে দ্রুত নির্বাচনটা দেওয়া। মানে এই সব মিলে আমি বলছি ইকোনমিক ফ্রন্টে কোনো সানশাইন এরা দেখাতে পারেনি, দেখাতে পারবেও না যতক্ষণ পর্যন্ত না ল অ্যান্ড অর্ডারটা স্টেবল হচ্ছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট স্টেবল হচ্ছে, মানুষ বুঝতে পারবে যে এই গভর্নমেন্ট 5 বছর থাকবে, তখন ইনভেস্টমেন্ট হবে, ফ্লো অফ মানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, এবং তখন একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটা এখানে মিসিং। আচ্ছা, এখন পর্যন্ত কনফিডেন্সটা মিসিং। হ্যাঁ, বাট এই যে স্যার যেটা বলছিলেন যে গরিবদের একটা সাপোর্ট দেওয়া এরকম হাই ইনফ্লেশনের মধ্যে, সেটা রেশনিং হোক, ওপেন মার্কেট সেলস হোক, কিন্তু সরকারের একটা সক্ষমতার তো সীমাবদ্ধতা আছে। আপনি ধরেন যে আমাদের এখানে নতুন বিনিয়োগ হচ্ছে না, আপনি ইকোনমি তো আসলে একটু স্লো ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রোডাকশন কম হচ্ছে, কনজাম্পশন কমেছে হাই ইনফ্লেশনের কারণে, এবং আপনি যদি দেখেন যে ব্যাংকের সুদের হারও কিন্তু অনেক বেড়ে গেছে, 14, 15, 16%। তো এই হাই ইন্টারেস্ট রেটও কিন্তু ইনফ্লেশন ফুয়েল করছে, যেহেতু আমরা অনেক বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। তো এই যে সরকারের তো আলটিমেটলি রেভিনিউ ইনকামও কম হচ্ছে এই সব একটা সাইকেলের কারণে। তো সরকার আসলে এই যে তার সীমাবদ্ধতার তো একটা ব্যাপার আছে যে সে এটা দিতে মানে পারছে না। হ্যাঁ, এটা পারছে না, কিন্তু উল্টা দিক থেকে চিন্তা করেন যে আমাদের ইকোনমিতে হাই ইনইকুয়ালিটি। কোটিপতি ধরেন কোটি টাকার বেশি ব্যাংক ব্যালেন্স আছে, এরকম ডিপোজিটারের সংখ্যা হলো 1% অফ দ্য ডিপোজিটার, কিন্তু তাদের কাছে আমি লাস্ট যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি, টোটাল ডিপোজিটের 42% তাদের কাছে। তাহলে মানে 1% ডিপোজিটার 42% ডিপোজিট কন্ট্রোল করে। তার মানে টাকা যে কারো কাছে নাই তা তো না। রাইট। হাই ইনকাম গ্রুপ তো একটা আছে এবং তারা সংখ্যায় খুব অল্প, কিন্তু তারা তো তাদের ন্যায্য ট্যাক্সটা দিচ্ছে না। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনি ভ্যাট বাড়িয়ে, ইনডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে করবেন, এটা তো কোনোদিন সম্ভব না। আর বাংলাদেশের
মানে এটা করতে গেলে গরিব মানুষ এবং সাধারণ মানুষের Yes. উপরই চাপটা পড়বে, এবং আপনি করতে গিয়েও কিন্তু পিছিয়ে আসতে Right. বাধ্য হলেন। হ্যাঁ, কিছু কত কিছু বড় ক্ষেত্রে। গলায় বললেন আমি এবার টাকা উঠাবো, 100 পণ্যে ভ্যাট বসাবো, তারপরেই তো একটার পর একটা পিছাতে হলো তাকে। Right. মানে আমি যেটা বলতে পারছি যে এইসব মানে আনপ্ল্যান্ড ওয়েতে একটা অ্যাডহক মেজার নিয়ে টাকা ইনকাম করা যাবে না। প্রথমত শেয়ার করে নিতে হবে যে আমরা ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 8 to 9%, যেটা 8 এর কম এখন, স্যার। 8 এর কম, এই বছর আরো কমে যাবে। সুতরাং এটা শেয়ার করে নিতে হবে যে আমরা পৃথিবীর অন্য সকল ডেভেলপিং কান্ট্রি, ইভেন নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সকলের চেয়ে এই ক্ষেত্রে ফেইল। তাহলে আমরা কেন পারছি না? পারছি না কারণ আমাদের ক্লাস বায়াস। আমরা ডাইরেক্ট ট্যাক্স করে ধনীর কাছ থেকে টাকা আদায় করা, যারা লুটপাট করেছে তাদের কাছ থেকে টাকা আদায় করা। টিবিএস এ দেখলাম যে গভর্নমেন্ট ঠিক করেছে বেক্সিমুখ ওয়ার্কারদের ডিউ তারা দিবে মর্টগেজ শেয়ারগুলো বিক্রি করে। Right. ঠিক আছে যে বেক্সিমকো একটা দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, কিন্তু মর্টগেজ শেয়ার মানে যেই শেয়ারগুলো এখন গভর্নমেন্ট নিয়ে নিয়েছে যেহেতু দুর্নীতি করেছে, দেউলিয়া কোম্পানি, সেই জন্য এখন সেগুলো বিক্রি করবে, করে তারপর টাকা আনবে। এটা তো একটা লং প্রসেস। এই Right. প্রসেসে টাকা আস্তে আস্তে এই কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, Yes. বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার যেটা করতে হতো, আপনার যদি রিয়েল মানে উইল থাকতো, তাহলে আপনি 1 কোটি টাকার উপরে ডিপোজিটার যারা আছে, 2টো গাড়ির বেশি গাড়ির মালিক যারা, ঢাকায় যাদের 2টো বাড়ির বেশি বাড়ি আছে, আপনি ওয়েলথ ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং ইজিলি আইডেন্টিফায়েবল রিচ ক্লাস, তাদের কাছ থেকে আপনি একটা এমার্জেন্সি টাকা তুলে গরিব মানুষকে যদি কিছু দিতে পারতেন তাহলে অনেক ভালো হতো। আপনি বড় বড় কথা বলছেন যে হোয়াইট পেপার করে বছরে 15 to 20 বিলিয়ন টাকা গড়ে আগের বছর চলে গেছে, তখন সবাই ন্যাচারালি ভাবছে তাহলে এই বছর তো আর 15 to 20 বিলিয়ন যায় নাই, তাহলে এই টাকাটা গেল কোথায়? মানে Yes. এইভাবে এক্সপেকটেশন গুলো মিসফায়ার করছে। রাইট। তো স্যার, এই যে আমরা দেখেছি যে গত বছরগুলোতে যেটা হচ্ছে যে বাংলাদেশের আপনি আর্থিক খাত, স্পেশালি ব্যাংকিং খাত, তারপরে জ্বালানি খাত, যেগুলো নিয়ে আসলে অনেক দুর্নীতি হয়েছে, সেরকম এই যে হোয়াইট পেপার কমিটি বললেন তারাও বলেছে, বা বিভিন্ন আমরাও পত্রপত্রিকায় রিপোর্টে দেখেছি যে কী ধরনের আসলে এইসব সেক্টরে আসলে করাপশন এবং লুটপাট হয়েছে। তো সেটা থেকে স্যার হয়েছে আগের সরকার এবং সেগুলো তো এক্সপোজ হচ্ছে। তো এখন যেভাবে কাজ চলছে, সামনে কিন্তু আপনি রোজার এবং আপনার গরমের সিজন আসতেছে, সো অনেকেই কিন্তু অলরেডি বলছে যে আসলে জ্বালানির একটা সংকট হতে পারে। আপনি প্রাইভেট পাওয়ার প্রডিউসার যারা, তারা বিল পাচ্ছে না, তারা অলরেডি বলেছে যে আমাদের টাকা না দিলে আমরা ফুয়েল ইম্পোর্ট করতে পারবো না, সো আমরা বিদ্যুৎও দিতে পারবো না সামনের সামার সিজনে। তো এখানে কি সরকারের পলিসিগুলো কি আরেকটু তাদের প্রোঅ্যাক্টিভ হওয়া বা সামনের দিনগুলো চ্যালেঞ্জগুলো রেখে যে কাজটা করা দরকার, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? না, সেটা তো হবে না এখন, কারণ জ্বালানি সমস্যা তো একটা লং টার্ম সমস্যা। আপনি যদি গ্যাস না তুলতে পারেন তাহলে আপনাকে গ্যাস এলএনজির মাধ্যমে দিতে হবে আমদানি করে। তা আমদানিকৃত এলএনজি গ্যাসের যে দাম পড়বে সেইটা দিয়ে যদি আপনি বিদ্যুৎ তৈরি করেন, সেই বিদ্যুৎ দিয়ে আবার কারখানার মাল তৈরি করে আপনি বাইরে এক্সপোর্ট করে কম্পিটিটিভ থাকতে পারবেন না। সুতরাং বহু আগের থেকেই তো আমরা বলে আসছিলাম যে বাংলাদেশে 5টা জ্বালানি কূপ খনন করলে একটাতে গ্যাস পাওয়া যায়। বাংলাদেশে এখন লাস্ট কয়েক বছরে গভর্নমেন্ট অবশ্য প্ল্যান করেছে যে 50টার মতো বিগ প্ল্যান করেছে, কিন্তু তো এখন সেই প্ল্যান করে যদি লাকিলি 3টায় একটা পেয়ে যায় তাহলে গ্যাসটা পেয়ে যাবে। গ্যাসটা পেয়ে গেলে আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো এক সময় ছিল যে বিদ্যুতের খাম্বা নাই কিন্তু বিদ্যুতের ক্যাপাসিটি আছে। এখন যেটা আর কি, এখন বিদ্যুতের ক্যাপাসিটি আছে কিন্তু এটা সঞ্চালন করার ব্যবস্থা নেই। আর বিএনপি আমলে ছিল যে খাম্বা অনেক তৈরি হয়েছে, সঞ্চালন তৈরি হয়েছে, ক্যাপাসিটি নাই। তো এই বিদ্যুতের ক্ষেত্রে এই প্রবলেমটা আছে যে আপনাকে একটা লং টার্ম কোঅর্ডিনেটেড প্ল্যানে জিনিসটা আনতে হবে এক, আর সাশ্রয়ী জ্বালানি আনতে হবে। তার মানে গ্যাসে আপনাকে এমফাসিস দিতে হবে। কোলে আপনি নিশ্চয়ই মানে কম দামেও একটা অপেক্ষা, মানে গ্যাসের চেয়ে কম না, কিন্তু আপনার পেট্রোল বা অন্য ডিজেল বা অন্য ফসিল ফুয়েলের চেয়ে কোল একটা ইন্টারমিডিয়েট।
কিন্তু কোলের সঙ্গে আবার জলবায়ু এবং অন্যান্য পরিবেশ। সমস্যা এবং ইন্টারন্যাশনাল গ্রিন ইকোনমির সমস্যা আছে। তো আপনি যেই কোল কারখানাগুলো, কোল বেসড বিদ্যুৎ প্ল্যান্টগুলো করেছিলেন, সেগুলো পায়রাটা বোধহয় সম্ভবত এখন চালু আছে, চলো। কিন্তু সেটাও কয়লা যদি আমদানি করতে না পারে, কয়লার দাম যদি বেশি হয়, তাহলে সেটাও চলবে না। আবার পরিবেশবাদীরা ওখানকার যারা আছে এবং ওখানকার যাদেরকে উৎখাত করে ওই কোল কোম্পানিটা করা হয়েছে, সেই উৎখাতকারীদের পাওনাও পরিশোধ করেনি ঠিক মতো। সুতরাং আপনি একটা উত্তরাধিকারী সূত্রে অনেক জটিল সমস্যার মধ্যে পড়েছেন। এটা নিয়ে একটা ট্রান্সপারেন্ট ডায়ালগ জাতির সঙ্গে তাদের করা উচিত ছিল প্রথমে এসেই, একদম বিজনেস ক্লাসের সঙ্গে, এদের সঙ্গে, এবং তাদেরকে প্রমাণ করা উচিত ছিল যে আমরা ধনীদেরকে আর কনসেশন দিচ্ছি না, দুর্নীতিবাজদের কোনো কনসেশন দিচ্ছি না, এবং সেখান থেকে আমরা যথাসম্ভব ম্যাক্সিমাম রেভিনিউ কালেক্ট করে দরিদ্রদের দিকে এটা পরিচালিত করছি। এই পলিটিক্যাল ইকোনমিটা এই আমার স্যার ওয়াহিদুদ্দিন মাহমুদ ওখানে আছেন, সালেউদ্দিন আহমেদ আছেন, তা না করে আমরা বললাম যে, সালেউদ্দিন আহমেদ বললো যে আমি বাণিজ্য মন্ত্রণালয় ছেড়ে দিলাম, মানে এটা কন্ট্রোল করা ছিল তার দায়িত্ব, উনি এটা ছেড়ে দিলেন। দিয়ে যাকে দিলেন তিনি বললেন এটা কন্ট্রোল করা তো সোজা না, এটার মধ্যে অনেক জটিলতা আছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ দায়িত্ব নিলেন শিক্ষার। কিন্তু এগুলো ঠিক মানে আমি বুঝতে পারি না যে কেন মানে রাইট ম্যানকে দিয়ে রাইট কাজটা করে, এবং ডক্টর ইউনূস যদি সত্যি কমিটেড টু পুয়ার পিপল হন, তিনি তো বলেন তো আমি জিরো পভার্টি চাই, তো তাহলে তো তাকে ধনীদের প্রতি দরদ দেখানোর কোনো কারণ নাই, বাজার অর্থনীতির উপর সবকিছু ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই। তো স্যার, এই যে জিরো পভার্টির কথাটা বললেন, বাংলাদেশে তো ইনইকুয়ালিটি বাড়ছে, আপনি নিজেও বললেন, এবং আমরা দেখেছি যে আমাদের কোভিডের সময় একটা বড় একটা অংশ আবার নতুন করে পভার্টির মধ্যে পড়েছেন, ইনফ্লেশনের কারণে পড়েছেন। জাতিসংঘ বলেছে যে অনেক লোকের নিউট্রিশন প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি। তো স্যার, এই যে 4 কোটি লোকের নিউট্রিশন প্রবলেম হচ্ছে, বড়। তো স্যার, বাংলাদেশ এই পভার্টি থেকে উত্তরণের বিষয়টা এত কঠিন কেন? অনেক দেশই তো সেটা ডেভেলপ করছে, আমরা পারছি না কেন এখানে? আচ্ছা, একটা তো হলো যে পভার্টি আমাদের ছিল 50%-এর মতো, সেখান থেকে হাসিনার আমলে কমে 20% হয়েছিল। তারপরে কোভিডের আগে আরও কমেছিল, কোভিডে আবার এটা 20% চলে আসছে। এখন এইটাকে কিন্তু অনেকে কিন্তু ভালো অ্যাচিভমেন্টই বলে পভার্টি কমানোর ক্ষেত্রে, কিন্তু এইটা অব্যাহত থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করে আপনি স্ট্রাকচারাল ডিস্ট্রিবিউশনের যে স্ট্রাকচারাল ফোর্স, মানে ইনকাম ডিস্ট্রিবিউশনের ভাগ কে কতটুকু পাবে, সেটা স্ট্রাকচারালি ডিটারমিন্ড। মানে ধরেন আমাদের গার্মেন্ট সেক্টর, আপনি যদি $14 একটা শার্ট বিক্রি করেন, তার মধ্যে মাত্র 40%, $14 অর্ধেক হলো 7, তার মধ্যে $6 আমাদের এখানে আসবে, আর $7-8 বাইরে ওয়ালমার্ট সহ ওদের কাছে চলে যাবে। তাহলে আপনি প্রথমেই তো এটা তো আমাদের ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস দিয়ে বানানো, সেখানেও তো একটা চলে যাবে। $6 থেকে মালিক পাবে হয়তো 59 সেন্ট। $14 একটা শার্টে মালিক পাবে 59 সেন্ট, আর শ্রমিক আরো কম। তো না, ওটার থেকে হয়তো শ্রমিকের কিছু হবে, কিন্তু সব মিলিয়ে শ্রমিকের সংখ্যা তো অনেক বেশি। একজন মালিক যদি 59 সেন্ট পায়, আর শ্রমিক যদি মানে ওই $6 মধ্যে আরো অর্ধেক $3 চলে গেল ধরেন র মেটেরিয়াল, আর $2 যদি পায়, কিন্তু এটা 40 লক্ষ শ্রমিকের মধ্যে ভাগ হবে। এই কারণে আলটিমেটলি ইনইকুয়ালিটিটা, শ্রমিকের বেতন অসন্তুষ্ট থাকবে, এবং শ্রমিক সবসময় বলবে যে আমি যে 21,000 টাকা বেতন পাওয়া উচিত ছিল আমার মিনিমাম এই বাজারে বেঁচে থাকার জন্য, সেই জায়গায় আমি পাচ্ছি 10 থেকে 12,000, সুতরাং আমি না খেয়ে আছি। সুতরাং একটু কিছু হলেই গাজীপুরে একটা গন্ডগোল লেগে যাবে। তার মানে এই জায়গায় আপনাকে বার করতে হবে ডিস্ট্রিবিউশন সিস্টেম, আইদার আপনাকে সাপ্লিমেন্ট করতে হবে রেশনের মাধ্যমে, যেটা এক সময় প্রশ্ন উঠেছিল, মালিকরা বলেছিল আমরা দিতে পারি, গভর্নমেন্ট আমাদেরকে রেশন দিয়ে দেখ, আমরা দিব। আগে তো বেতনও ঠিক মতো দেওয়া হতো না, এখন ওই যে বিকাশের মাধ্যমে দেওয়া হয় বলে প্রত্যেকের অ্যাকাউন্টে জিনিসটা ঠিক মতো যায়। মানে আমি বলতে চাচ্ছি আমাদের এখানে গভর্নেন্সের প্রবলেম আছে, টোটাল ইনকামের ডিস্ট্রিবিউশন পলিসির মধ্যে প্রবলেম আছে, ট্যাক্স
ইভেশন আছে এবং আমাদের টেকনোলজি এবং ট্রেনিং দিয়ে হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করে তার প্রোডাক্টিভিটি বাড়ানোর প্রবলেম আছে। দেখেন গার্মেন্ট সেক্টরের মালিকরা কি বলে যে আমরা তো চাই লোকাল লোকদেরকে টপ ম্যানেজমেন্টে এমপ্লয় করতে, কিন্তু তাদেরকে পাই না, সুতরাং আমরা শ্রীলঙ্কা এবং ওখান থেকে ইন্ডিয়া থেকে এমপ্লয় করি এবং তাদেরকে আমরা রেমিটেন্স দিয়ে দিই। তার মানে আমরা আমাদের দেশের ভালো জায়গাগুলো থেকে রেমিটেন্স বাইরে চলে যায়, আমাদের দেশের লোক হাসপাতালের চিকিৎসার জন্য বাইরে চলে যায়, সার্ভিস সেক্টরের মাধ্যমে বহু ডলার বাইরে চলে যায়, আর মানে অর্থ পাচার তো আছেই। তো সুতরাং আমাদের হাতে অলওয়েজ একটা ক্রাইসিস। এই রিসেন্টলি যদি রেমিটেন্স কিছু না বাড়তো, আর যদি আমেরিকা থেকে রেমিটেন্স, মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স এগুলো না আসতো এবং এক্সপোর্টটা যদি কিছুটা রক্ষা না পেত, তাহলে তো এখনই আমরা খুব বাজে অবস্থার মধ্যে পড়ে যেতে পারতাম। ভবিষ্যতে এই রেজিলিয়েন্সটা রাখতে না পারলে কিন্তু বিপদ হবে। স্যার, আর্থিক খাতে অনেক কথাই হয়েছে যে খুবই খারাপ অবস্থা, আপনিও জানেন। তো আর্থিক খাতে আসলে কি ধরনের সংস্কার দরকার, যেহেতু বিভিন্ন কমিটি কাজ করছে, আপনি জানেন, আপনার মতামতটা কি ধরনের সংস্কার দরকার যাতে ভবিষ্যতে এই ধরনের আসলে লুটপাট, অরাজকতা, কারণ আলটিমেটলি এগুলো সব পাবলিক মানি, এখানে আসলে শেয়ার হোল্ডারদের খুবই কম টাকা। ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক যদি ধরেন, ইসলামী ব্যাংকে ধরেন 1,80,000 কোটি টাকা ডিপোজিট, এখানে পেইড আপ ক্যাপিটাল অনলি 1800 কোটি টাকা, 1%, মানে শেয়ার হোল্ডারদের টাকা, এই যে 99% পাবলিক মানি। তো এগুলো যাতে ভবিষ্যতে এই লুটপাট না হয়, কি ধরনের সংস্কার হওয়া দরকার এখানে? প্রথমত হলো মালিকানাটা ইম্পর্টেন্ট। আপনি যদি অল্প দু একজনের হাতে অনেক প্রাইভেট ব্যাংক দিয়ে দেন, ধরেন চায়নায় মাত্র 4টা ব্যাংক, 4টা স্টেট ব্যাংক পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিকে চালাচ্ছে, রাইট। আর আমাদের এখানে কয়টা ব্যাংক চিন্তা করেন? 61 ব্যাংক, এবং তার মধ্যে পেইড আপ ক্যাপিটাল খুব অল্প। ইসলামী ব্যাংক বড়, যেটা বললাম 1800 কোটি টাকা মাত্র। পলিটিক্যাল কারণে এই ব্যাংক। তো এইভাবে তো আর গভর্নেন্স হবে না, আপনাকে এফিশিয়েন্ট ফিউ ব্যাংক। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হলো ওই ব্যাংক চালানোর ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশনস আপনাকে তৈরি করে দিতে হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ এবার একটা ভালো কথা বলেছে যে রুলস অ্যান্ড রেগুলেশনস না করেই অনেক ব্যাংককে প্রাইভেট মালিকানায় দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আর ওদেরকে কন্ট্রোল করা যায়নি। প্রথম কন্ট্রোল করা যায়নি যে ইনসাইড লেন্ডিং হয়েছে, ব্যাংকের বোর্ড কন্ট্রোলড হয়ে গেছে ফ্যামিলি মেম্বারদের দ্বারা। আর আপনি যদি ব্যাংক কন্ট্রোল করে অল্প কিছু লোক এবং তার ইন্টারেস্ট যদি হয় প্যারোকিয়াল ইন্টারেস্ট, তাহলে তো প্রথমেই ভুল হয়ে যাবে যে রং লোককে হিউজ লোন দিবে। তারপরে দ্বিতীয় ভুল হবে, যখন সে শোধ করতে পারবে না তখন তাকে রিশিডিউল করবে। তৃতীয় ভুল হবে যে তার রিশিডিউল লোনটা মাফ করে দিবে। দিস মেকানিজম তো স্টপ করতে হবে। আচ্ছা, একটা স্টপ করার মেকানিজম ছিল যে আচ্ছা সেন্ট্রাল ব্যাংকের যে প্রতিনিধি, সে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরে থাকবে, সে খেয়াল রাখবে যে প্রাইভেট ওনাররা বেশি না করে। সেটা তো ছিল অনেক ব্যাংকে। হ্যাঁ, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে সেন্ট্রাল ব্যাংকের ওই লোকরা হয় দায়িত্ব পালন করেনি, অথবা ওদেরকে কিনে নিয়েছে, অথবা ওরা পরিশ্রম করেনি। মানে ব্যাংকের কাজটা তো একটু টিডিয়াস। একটা লোন পাস হবে, এই ধরেন 500 কোটি টাকার লোন, তো সেটার জন্য তো অন্তত 500 পৃষ্ঠা কাগজ পড়তে হবে, পড়ে দেখতে হবে যে এখানে কোথায় ভুল কোথায় ঠিক, এবং ইন্টারফেয়ার করতে হবে এবং বলতে হবে আমি দিচ্ছি না ভোট, অনুমোদন দিচ্ছি না। এরকম স্ট্রং, যেমন আমি কিছু কেস জানি, এরকম স্ট্রং করার পর তাকে বদলি করে দিয়েছে সেন্ট্রাল ব্যাংকই, তাকে ওখান থেকে উইথড্র করে নিয়ে অন্য জায়গায় দিয়েছে। তারপরে এমনও হয়েছে যে মারামারি হয়েছে, হয়েছে, খবরের কাগজে অগ্রণী ব্যাংকের ব্যাপার নিয়ে সেন্ট্রাল ব্যাংকের প্রতিনিধির আপত্তি ছাপা হয়েছে, কিন্তু কাজ হয়নি। তখন নয় বুঝলাম যে কাজ হতো না, কারণ পলিটিক্যাল বায়াস। এখন তো নিয়মটা করে দিতে পারে যে সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ভালো পরিচালক থাকবে, সে এটা দেখাশোনা করবে। আরেকটা করতে পারে, ওখানে ভোটের পদ্ধতিটা এমন করতে পারে যাতে প্রাইভেট ওনাররা ওখানে লাস্ট ভয়েস না হতে পারে। আরেকটা করতে পারে, মানে বেসিক্যালি পয়েন্টটা হলো শুরু করতে হবে লোন স্যাংশন প্রসেস থেকে। ওয়ান্স ইউ হ্যাভ এ কারেক্ট লোন স্যাংশনিং প্রসেস, দেন ইউ ক্যান রিকভার অলসো কারেক্টলি। কিন্তু আপনি লোন স্যাংশন করেছেন পলিটিক্যাল বায়াস নিয়ে, তারপরে লোন সুপারভাইজ করছেন পলিটিক্যালি বায়াসড ম্যানারে, এবং লোন রিশিডিউল করছেন পলিটিক্যালি বায়াসড ম্যানারে,
তাহলে আপনি ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনবেন কেমনে? আচ্ছা, এটা আরেকটা পয়েন্ট আমরা তখন বলেছিলাম যে সেন্ট্রাল ব্যাংককে অটোনমি দিতে হবে। ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স মিনিস্ট্রির অধীনে তাকে রাখা যাবে না, কিন্তু ওই গভর্নমেন্ট তো রেখেছিল, সেটা চেঞ্জ করতে হবে। রাইট, না এটা একটা বড় কথা। অফিসিয়ালি তো স্যার অটোনমি আছেই, কিন্তু প্র্যাকটিক্যালি তো সেটা নাই আসলে। সেটা তো ওই মানে আমাদের একটা প্রবলেম হলো আমরা সৎ, কমিটেড, পরিশ্রমী ব্যুরোক্রেট পাচ্ছি না, এক। 2 নম্বর, ভালো একাডেমিশিয়ান, সৎ, পরিশ্রমী, তারা পলিটিক্যাল কারণে ঠিক জায়গায় প্লেসড হচ্ছে না। মানে প্রথমত স্টেট মেশিনটাকে তো আপনি এমন লোক দিয়ে ম্যানিং করতে হবে যে কাজের, শুধু কাজের না, অ্যাট দ্য সেম টাইম যার মোরাল ভ্যালুও হাই। এই স্যার ম্যানিং করা, ম্যানেজমেন্ট বা মোরাল গ্রাউন্ড, এগুলো কি মনে করেন যে আপনারা তো দেখেছেন, আপনি 4 দশকের উপরে ঢাকা ইউনিভার্সিটি পড়িয়েছেন, তো এই মোরাল কি আমাদের ডিগ্রেডেশন হয়েছে ওভার দ্য ইয়ার্স? ডিগ্রেডেশন হয়েছে অল্প কিছু লোকের মধ্যে, জেনারেলি হয়নি। জেনারেলি আমরা ভালোই আছি। আমি তো ছাত্রদেরকে দেখি খুব ভালো, কিন্তু তারা পলিটিক্যালি ডিপ্রাইভড। তারা সব জায়গায় আপনি শুনবেন যে আমি যোগ্য, আমি মেরিটোরিয়াস, কিন্তু আমাকে দিচ্ছে না কাজ। এবং পলিটিক্যাল যে বায়াস, সেটা এই গভর্নমেন্টের থাকার কথা ছিল না, কিন্তু এখন পর্যন্ত তো সেটা আমি অন্তত দেখতে পাচ্ছি না যে যোগ্য লোককে যোগ্য জায়গায় দিতে। আবার তারা হয়তো বলবে যে আমরা চাই তাদেরকে দিতে, তারা নিচ্ছে না। তারা আবার নিবে না, কারণ তারা জানে যে ইট ইজ অনলি 1.5 ইয়ারের গভর্নমেন্ট, এর বদলে কে আসবে। সুতরাং প্রত্যেকেরই তো নানা রকম আনসার্টেনিটি এবং অনিশ্চয়তা আছে। কিন্তু স্যার কাজের ক্ষেত্রে আপনি ধরেন যে সরকারি তো এটা খুবই কম, কত আপনার 1000, 1500, 2000 বিসিএস ক্যাডার নিবে বছরে, এই তো কাজটা তো আসলে প্রাইভেট সেক্টরেই বেশি। এই প্রাইভেট সেক্টরে যাতে এমপ্লয়মেন্টটা হয়, অনেকেই বলে থাকে যে আগের সরকারের গ্রোথটা ছিল জবলেস গ্রোথ, তো এই যে প্রাইভেট সেক্টর যাতে এই যে আমাদের ধরেন যে 22 থেকে 25 লাখ লোক নতুন কর্মসংস্থানে প্রতি বছর যোগ দেয়, এর সাথে তো এক্সিস্টিং আনএমপ্লয়েডরা আছে, সো হিউজ একটা নাম্বার এখন এটা। তো এই প্রাইভেট সেক্টরে এদের যদি জবটা পেতে হয়, দিতে হয়, তো প্রাইভেট সেক্টরে তো ফ্যাসিলিটেট করতে হবে। সেটা কি বর্তমানে হচ্ছে? আপনি কি দেখছেন? আমরা দেখছি অনেক চ্যালেঞ্জের মধ্যে। পাওয়ার স্ট্রাকচারটা তো আলাদা। প্রাইভেট সেক্টর আর ডুয়াল, একটা হলো রিচ প্রাইভেট সেক্টর, a few houses and owning large property, আরেকটা হলো SME, small and medium enterprise। আমাদের গত সরকারের আমলে যেটুকু গ্রোথ, যেটুকু এমপ্লয়মেন্ট, তার মূলে ছিল 4টা প্রাইভেট সেক্টর। একটা হলো প্রাইভেট কৃষি ইজ এ প্রাইভেট সেক্টর, বাট দে সার্ভড আস ওয়েল। একটা হলো গার্মেন্ট সেক্টর, সেটাও দে সার্ভড আস ওয়েল। একটা হলো রেমিটেন্স আর্নিং, এরাও সার্ভড আস ওয়েল। আরেকটা হলো SME, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এখন এই প্রাইভেট সেক্টরগুলো তো প্রোডাক্টিভ ছিল, কিন্তু গত সরকার এদেরকে মানি ফ্লো না করে টপদেরকে সার্ভ করছে, ফিউ পিপলকে। এই ইকোনমি তো চেঞ্জ করতে হবে। এটাকে আমরা বলি চেঞ্জ অফ পলিটিক্যাল ইকোনমি। সেটা পলিটিক্সের চেঞ্জ ছাড়া এটা হবে না। পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে আমি ইলেকশন করতে গেলে আমার কোটি টাকা ইনভেস্ট করতে হবে, এবং সেটা তো আমি SMEর কাছ থেকেও পাবো না, আমি কৃষকের কাছ থেকেও পাবো না, আমি ওই গার্মেন্ট সেক্টরের কাছ থেকেও অত পাবো না, তা আমাকে ওই বিগ হাউসের কাছেই যেতে হবে। তাহলে এই সার্ভিসে এদের কাছ থেকে ওর টাকা নিয়ে ইলেকশন করবে না, সে বিগ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন করবে। তখন তো সে আটকা পড়ে গেল। ধরেন গার্মেন্ট সেক্টর থেকেই করলো, তাহলে গার্মেন্ট সেক্টরে, বিগ গার্মেন্ট সেক্টরের সঙ্গে সে আটকা পড়ে গেল। তাহলে বিজনেস অ্যান্ড পলিটিশিয়ান নেক্সাস হয়ে গেল। তারপরে তো থার্ড স্টেপে নেক্সাসটা হবে ব্যুরোক্রেটের সঙ্গে। ওই ব্যুরোক্রেটদের মধ্যে কে একটু দুর্নীতিবাজ, কাকে টাকা দিয়ে কেনা যায়। তাহলে বিজনেস, পলিটিশিয়ান এবং ব্যুরোক্রেটের নেক্সাস হয়ে গেলে পরে তখন পলিসিজ উইল বি ডাইরেক্টেড টুয়ার্ড সার্ভিং দেম। তাহলে অসৎ রাজনীতিবিদ, অসৎ আমলা এবং অসৎ ব্যবসায়ীরা ইকোনমিক কন্ট্রোল করবে। তো এই অসৎদের নেক্সাসটা কি সামনে স্যার কমতে পারে, কি মনে করেন? রিয়েল ডেমোক্রেসি যদি হয় এবং আমরা যদি ভোটের ব্যবস্থাটাকে
মানি, মাসল এবং ম্যানিপুলেশন মুক্ত করতে পারি। আমরা বলতাম যে 3M থেকে ইলেকশন প্রসেসটাকে মুক্ত করো, যাতে মানুষ বলতে পারে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। প্লাস মানুষ যাতে মেরিটকে গুরুত্ব দেয়, ধর্ম, বিশ্বাস, জাতি, প্রথা, এইসব যে সংকীর্ণতা, এগুলো থেকে বার হয়ে বা আসে, মার্কা এগুলো থেকে বার হয়ে এসে যোগ্যতা দেখে মানুষ যাতে দেয়। এবং ডিসেন্ট্রালাইজড ওয়েতে তৃণমূল থেকে যদি ওই নতুন পাওয়ার স্ট্রাকচারটা গড়ে ওঠে, তো সেখানে তো সাধারণ মানুষেরও তাহলে একটা বড় রোল আছে, যে ঠিক লোককে তার নির্বাচিত করা। কিন্তু সাধারণ মানুষ বলবে যে আমি যে দিব, পরের দিন আমার বেকার করে দিলে, আমাকে যদি গ্রামে থাকতে না দেয়, আমাকে যদি টাকাওয়ালা লোকটা, ওর উপর আমার নির্ভর করে চিকিৎসা, আমার এমপ্লয়মেন্ট, এই যে এটা তো সমস্ত ক্যাপিটালিস্ট সিস্টেমের একটা বড় প্রবলেম, যে ক্যাপিটাল কন্ট্রোলস নট অনলি ইকোনমি বাট অলসো পলিটিক্স। সেইটা তো ভাঙতে হবে। তা আমাদের এখানে ভাঙা সোজা, কারণ আমাদের এখানে ক্যাপিটালের যে প্রতি যে মানুষের যে ঘৃণা, এবং ক্যাপিটাল যেই আচরণ করেছে এই হাসিনার আমলে, তো সেই কারণে এটা ভাঙার একটা সুযোগ আছে। আগামী দিনের অর্থনীতি আপনি কেমন দেখছেন, এবং এর সঙ্গে আসলে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তো তাদের আসলে অগ্রাধিকার কাজগুলো কি হওয়া উচিত? আপনি 3-4টা বা যে কয়টা আপনি বলতে চান। একটা হলো প্রথমত মানুষকে স্বস্তি দেওয়া, যেটা দেবপ্রিয় বলে থাকে যে মানুষকে এরা স্বস্তি দিতে পারেনি। তাহলে এটা খুঁজে বার করা দরকার যে মোটামুটি ভাত কাপড় একটা মিনিমাম যেটা তারা প্রাপ্য, অন্তত হাসিনার আমলে যেটুকু পেত সেটার চেয়ে নিচে যাতে না নামে, সেইটুক স্বস্তি। দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে আনা, ইনকাম একটা মিনিমাম লেভেলে এনশিওর করা, পভার্টি আর ফার্দার না বাড়া, এটা একটা। আর সেকেন্ড হলো যে সামনে যাতে আমি যেই নতুন পাওয়ারের উদ্ভবের কথা বললাম, সেটাকে সহায়তা করার জন্য মানি, মাসল এবং ম্যানিপুলেশন মুক্ত একটা নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, এবং পলিটিক্যাল পার্টিগুলোকে ফোর্স করা যে তারা এগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না, তারা কম্পিট করবে অন দ্য বেসিস অফ দেয়ার পলিসিস। রাইট, এন্ড কোয়ালিটি। ইয়েস, দুইটা হলো স্যার। আর থার্ড হলো, আমি মনে করি যে গণতন্ত্রে আমাদের দুর্বলতাটা হলো যে মানে আমরা ভোটের সংখ্যা দিয়ে ঠিক করি। এখন কেউ যদি 40% ভোট পায় টোটাল ভোটের, তাহলে সে জিতে যেতে পারে, কারণ অন্য ভোটগুলো 60% ভোট ভাগাভাগি করে নিয়ে যায়। তখন একটা অশুভ কোয়ালিশন হয়, যে যেমন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে প্রায় 30-30 ছিল, মাঝখানে রিলিজিয়াস পার্টিগুলো একটা ভোট কন্ট্রোল করতো, তখন দুই পার্টি ওদের প্রতি নির্ভরশীল হয়ে পড়তো। এই ধরন, এতে কিন্তু রিয়েল ওপিনিয়ন, মানুষ কি চায় সেটা বোঝা যায় না। সেই জন্য আমি সাজেস্ট করি একটা সংস্কার এই গভর্নমেন্ট যদি করে যেতে পারে, সেটা হলো আনুপাতিক নির্বাচন পদ্ধতি। আনুপাতিক নির্বাচন পদ্ধতির বৈশিষ্ট্য হলো যে কতগুলো মার্কা থাকবে, পলিসি থাকবে, এবং কোনো ক্যান্ডিডেট থাকবে না। আপনি ভোট দিয়ে গেলেন, এবং যে 35% ভোট যদি কোনো লেফট পার্টি পায় সব মিলিয়ে, তাহলে সে 5% অফ দ্য পার্লামেন্ট পাবে। যদি একটা পাহাড়ি জনগোষ্ঠী 1% পায়, তাহলে সে তিনটা পার্লামেন্ট পোস্ট পায়। তাহলে হোল পার্লামেন্ট হবে ইনক্লুসিভ। যদি ইনক্লুসিভ হয়, তাহলে এখানে মেজরিটারিয়ান একনায়কত্ব বা উইনার টেক অল, এই জিনিসটা হবে না। আর উইনার টেক অল যদি না হয়, সকলের যদি স্টেক থাকে কম বেশি, তাহলে ডেমোক্রেসি সাস্টেইন করবে এবং অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি থাকবে। রাইট। সো এগুলোই হচ্ছে যে আপনার বর্তমান সরকারের কাছে দাবি, যে অগ্রাধিকার ভিত্তিতে এইটুক করে যেতে পারলে আমি 1000 সেলাম দেব। রাইট। তো স্যার, আমরা আলোচনা একদম শেষের দিকে, আপনি যদি আর কিছু না বলতে চান, আমরা আলোচনাটা শেষ করতে পারি। আমি খালি একটা পয়েন্ট আমার মানে খুব মনে লাগে, সেটা হলো হিস্ট্রিকে বিকৃত করলে কোনো জাতি দাঁড়াতে পারে না। হিস্ট্রিকে মেনে নিতে হবে, হিস্টোরিক্যাল ট্রুথ। মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, কে ঘোষণা দিয়েছিল, কত বছর ধরে 52, 62, 69 আন্দোলন হয়েছে, এগুলো হিস্ট্রি। এখন কেউ যদি বলে যে 36শে জুলাই থেকে ইতিহাস শুরু হয়েছে, দ্বিতীয় রিপাবলিক স্টার্ট হয়েছে, স্বাধীনতা স্টার্ট হয়েছে, এটা গ্রহণযোগ্য না। রাইট স্যার, ধন্যবাদ আপনাকে টিভিএস এ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি।
দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এবং আসলে সামনে কি করা দরকার বর্তমান সরকারের জন্য। প্রফেসর এম এম আকাশ কয়েকটি প্রায়োরিটি কাজের কথা বলেছেন, যেগুলো আসলে তাদের কয়েকটা কাজ করতে পারলেই আসলে সেটা হবে এবং আলটিমেটলি আসলে পলিটিক্যাল সরকারেরই সব কাজ করতে হবে। এবং দর্শক, আমরা বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।